আমরা উপমান কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব প্রথমে। হ্যাঁ, তাহলে উপমান কর্মধারয় সমাস, এই উপমান কর্মধারয় সমাস চেনার যে কৌশলগুলো আমরা প্রথমে দেখি যে কৌশলগুলো কী কী। প্রথম যে কৌশলটা আমরা একটু দেখে নিই। প্রথম কৌশলটা আমাদের কি? প্রথম কৌশলটা আছে আমাদের বস্তুর পাশে গুণের উল্লেখ থাকবে। তাহলে প্রথম কৌশলটা হচ্ছে আমাদের কি? বস্তু প্লাস গুণ, অর্থাৎ বস্তুর পাশে যদি কোনো গুণ থাকে তাহলে সেটা আমরা উপমান কর্মধারয় সমাস হিসাবে বিবেচনা করব। যেমন দেখেন, দুগ্ধ ধবল। দুগ্ধ মানে একটা বস্তু, মানে যেটা আমরা দুধ বলি, আর ধবল মানে কিন্তু সাদা। তাহলে বস্তু হচ্ছে কি? দুগ্ধ, আর এর গুণটা হচ্ছে কি? ধবল। অর্থাৎ আমরা যদি একটা বস্তু পাই আর পাশে যদি একটা গুণ পাই তাহলে সেটা উপমান কর্মধারয় সমাস হবে। তাহলে প্রথম কৌশলটা আমরা শিখে ফেললাম, বস্তু প্লাস গুণ। বস্তু প্লাস গুণ। চেষ্টা করতেছি যে পৃষ্ঠাগুলো ধরে ধরে পড়ানোর। তাহলে আমরা 203 নম্বর পৃষ্ঠাটা বললাম। তাহলে 203 নম্বর পৃষ্ঠায় একটা কৌশল দিয়েছি, উপমান কর্মধারয় সমাস। তাহলে প্রথম কৌশলটা আমরা বলছি যে একটা বস্তু থাকবে আর পাশে একটা গুণ থাকবে। যদি বস্তু এবং গুণ থাকে তাহলে সেটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। গুণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। তাহলে অ্যাডজেক্টিভ বলতে পারি, কারণ নাউন সম্পর্কে যদি আমরা দোষ, গুণ, পরিমাণ, অবস্থার সংখ্যা বলি তাহলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন দুধ সাদা। তাহলে দুধ সাদা, তাহলে কী হবে বলেন? দুধ সাদা অবশ্যই অবশ্যই কি? অবশ্যই আমাদের দুধটা হচ্ছে বস্তু আর সাদাটা হচ্ছে তার গুণ। তুহিন শীতল। তুহিন মানে হচ্ছে বরফ। তুহিন হচ্ছে বরফ, আর তার গুণটা কি? তুহিনের গুণটা কি? তার গুণটা খুব পাশে দেওয়া থাকবে শীতল। শীতল মানে হচ্ছে খুব ঠান্ডা। তারপর হচ্ছে তুষার ধবল। তুষারটা কি? তুষারটা হচ্ছে, তাহলে একইভাবে আমরা এই যে কতগুলো প্র্যাকটিস দিয়েছি, হ্যাঁ, দেখেন এই যে হরিণ চপল, এবং এর মধ্যে কিছু কিছু বিষয় হয়তো আপনি বাংলা অর্থ জানবেন না, সেক্ষেত্রে একটু মনে হবে যে পাশে গুণটা আছে কি না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অর্থ জানতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব পেইড ব্যাসে। আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ, প্রত্যেকটারই আপনি অবশ্যই অর্থ বুঝে বুঝে পড়বেন। আপনি পেইড ব্যাসে যখন পড়বেন তখন অসাধারণভাবে এই বিষয়গুলো শিখবেন। আচ্ছা, তাহলে দেখেন হরিণ। হরিণ একটা প্রাণী, তার গুণটা পাশে দেওয়া থাকবে। চপল মানে হচ্ছে কি? চপল মানে যদি না বুঝেন তাহলে মনে হবে যেটা অবশ্যই তার গুণ নয়, কিন্তু না, এটা গুণ। কারণ চপল মানে হচ্ছে ব্যস্ত। হরিণ কিন্তু সবসময় কি থাকে? ব্যস্ত থাকে। তার মূল কথা হচ্ছে, যদি আমরা একটা বস্তু পাই আর পাশে যদি গুণ পাই তাহলে নিশ্চিতভাবে সেটা আমাদের উপমান কর্মধারয় সমাস হবে। এই যেমন হস্তি মূর্খ। হস্তিটা কি? হস্তিটা হচ্ছে আমাদের ওই যে বস্তু, আর মূর্খটা হচ্ছে তার গুণাবলী। গুণাবলী। তো এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় এভাবে ধরে 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 আমরা আলোচনা করবো। এগুলো প্রত্যেকটার কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে দেখছেন। যে এই আপনি যে প্রথমে একটা কৌশল শিখলেন যে বস্তু প্লাস গুণ, তাহলে বস্তুর সাথে যে গুণ থাকবে প্রত্যেকটার, এগুলো হচ্ছে প্র্যাকটিস। এই যে কাজল, কাজলটা কি? একটা বস্তু, আর এর গুণ কি? কালো। গজ, গজ মানে কিন্তু হাতি, হস্তি। আর মূর্খটা কি? মূর্খটা তার হচ্ছে গুণ। তো এইভাবে আমরা প্রত্যেকটা পৃষ্ঠায় এইভাবে আলোচনা করব, এবং আশা করি বুঝতে পারছেন যে এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা উপমান কর্মধারয় সমাস খুব সহজে বুঝতে পারতেছি। বৈশিষ্ট্যটা কি? প্রথমে থাকবে বস্তু, পাশে থাকবে গুণ। গেল। এবার আসেন আমরা আরেকটা কৌশল দিয়ে যাই। দেখেন এবার কৌশল, তার মানে এখানে আরেকটা কৌশল আছে। দুই নম্বরটা আমরা আলোচনা করলাম না, আমরা 3 নম্বরটা আলোচনা করলাম। দেখেন, উপমান কর্মধারয় সমাস চাইলে আপনি আরেকভাবে মনে রাখতে পারবেন। তাহলে উপমানের শেষে কি আছে? মান আছে। আর যার মান সম্মান থাকে সে কি? সত্যবাদী সমাস না? তাহলে সত্যবাদী লোক না? তাহলে আমরা কৌশলে কি বানাইলাম? দেখেন, কিচ্ছু না, উপমান মনে রাখবেন না আপনারা। সহজ কথা, উপমানের শেষে মান আছে, আর মান যার থাকে, মান সম্মান যার থাকে, সে সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। তার মানে উপমান কর্মধারয় সমাস আছে একটা সত্যবাদী সমাস। আশা করি মনে হয় বুঝতে পারছেন। তাহলে কি বললাম? আমি বললাম যে উপমান কর্মধারয় সমাসের শেষে মান আছে, আর মান কার থাকে? মান হচ্ছে সত্যবাদীর লোকের থাকে। এই জন্য উপমান কর্মধারয় সমাস একটা সত্যবাদী সমাস। তাহলে খুব চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে উপমানের শেষে মান আছে, আর মান সম্মান কার থাকে? সত্যবাদীর লোকের থাকে। তাহলে সত্যবাদী সমান সমান উপমান কর্মধারয় সমাস। তা আমরা এখানে লিখছি, দেখেন এই যে এখানে। তাহলে সত্যবাদী সমাস কি? উপমান কর্মধারয় সমাস। তাহলে সত্যবাদী লোকের
কথা এবং কাজের মিল থাকে। আর উপমান কর্মধারয় সমাসেরও একইভাবে পূর্বপদ এবং পরপদের মিল থাকে। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। হুম, তাহলে মোটামুটি উপমান কর্মধারয় সমাস এটা দিয়ে শেষ। হুম, এটা দিয়ে শেষ। ক্লিয়ার? এই যে বুঝতে পারছি। হ্যাঁ, তুন্নেসা বলছে স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলেই হয়ে যাবে। এখন দেখেন, তাহলে আমি যদি বলি সত্যবাদী সমাসের নাম কি, বলবেন যে উপমান কর্মধারয় সমাস। কেন উপমান কর্মধারয় সমাসকে সত্যবাদী সমাস বলতেছি? সহজ কথা বলবেন যে উপমানের শেষে মান আছে, আর যার মান সম্মান থাকে সে সত্যবাদী সমাস হয়। এখন দেখেন, তুষার শুভ্র, সত্য না মিথ্যা কথা? তুষার মানে বরফ, বরফ কি শুভ্র মানে সাদা, বরফ কি সাদা না কালো বলেন? অবশ্যই বরফ কখনো কালো হয় না, বরফ হয় সাদা। তাহলে বলেন তুষার শুভ্র, তুষার শুভ্র। তাহলে এই যে তুষার শুভ্র, তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ, আর শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে সাদা। তাহলে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম। তাহলে অসাধারণ। দেখেন, তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা পাইলাম তুষার শুভ্র। তুষার মানে কি? তুষার মানে হচ্ছে বরফ, আর শুভ্র মানে সাদা। তাহলে আমরা পরে একটা শঙ্খ ধবল, আমরা জানি শঙ্খ জিনিসটা কি, হিন্দুরা পূজায় ব্যবহার করে শঙ্খ। হ্যাঁ, আর শঙ্খটা দেখতে কি? শঙ্খটা হচ্ছে সাদা, ধবল মানে সাদা। তার মানে এটা সত্য কথা। অর্থাৎ আমরা খুবই চমৎকারভাবে শিখছি যে উপমান আমরা এখন লিখে আরও ভালো বুঝতে পারবো। উপমান, আমরা যদি কোনো কিছু মনে না রাখি কোনো সমস্যা নেই, মান আছে না, এই মান মনে রাখবো। মান মানে কি? মান, যার সম্মান থাকে, মান সম্মান থাকে, সে সত্যবাদী লোক। অর্থাৎ দুইটা পদে যদি সত্য কথা বলে, পূর্বপদ এবং পরপদ সত্য কথা বলে, যেমন সত্যবাদী লোক কিন্তু কথার সাথে কাজের মিল আছে, মুখে যা বলবে তাই কিন্তু উনি করবে। যেমন নবীজি সত্যবাদী মানুষ ছিল, কখনোই মিথ্যা কথা উনি বলেননি। তাহলে এরকম সত্যবাদী লোকের কি কথার এবং কাজের মিল থাকে। এইভাবে উপমান কর্মধারয় সমাসের পূর্বপদ এবং পরপদ মিল থাকবে। অরুণ রাঙ্গা, অরুণ মানে সূর্য। বলেন তো সূর্যটা কেমন দেখতে? রাঙ্গা, লাল। তুষার শীতল, তুষার বরফ, বরফটা কেমন দেখতে? শীতল। বৈশিষ্ট্য কি তার? শীতল। কাজল কালো, কাজলটা কেমন? কালোই হয়। তার মানে আমরা যখন দেখবো যে দুইটা জিনিসই সত্য কথা বলতেছে, সত্য কথা বলতেছে, তখন আমরা সেটা উপমান কর্মধারয় সমাস বলবো। আশা করি আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। আমরা কিন্তু এই প্রশ্নটার সমাধান আগে করছি। পরপদে বিশেষণ থাকে এবং পরপদেরই অর্থ প্রাধান্য থাকে। আমরা দেখেন কত দূর দিয়ে বলছি, কত দূর, কত দূর, অর্থাৎ কতে কর্মধারায়, ততে তৎপুরুষ, আর দতে হচ্ছে দ্বিগু, দতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়। এই তিনটা সমাসের পরপদ প্রাধান্য থাকে। কত দূর, কতে কর্মধারায়, ততে তৎপুরুষ, আর দূরতে হচ্ছে দ্বিগু সমাস। এই তিনটা সমাসের পরপদ প্রাধান্য থাকে। তাহলে অবশ্যই বলছে যে পরপদের অর্থ প্রাধান্য, তার মানে এখানে কি আছে? আমাদের এখানে কি আছে? আমরা জানি তৎপুরুষও হয়, আবার কি, আবার আমরা জানি যে উপমান কর্মধারয় সমাসও হয়, ঠিক না? তাহলে অবশ্যই আমরা কোনটা দেখাবো? এখন দেখেন, আমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে বিশেষণ পদ। বিশেষণ পদ কিন্তু আমাদের কর্মধারয় সমাসে থাকে। এই জন্য কর্মধারয় সমাসের আরেকটা কৌশল আমরা মনে রাখবো। কর্মধারয় মানে হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন মানে হচ্ছে বিশেষ্য, নাউন মানে হচ্ছে বিশেষ্য, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ যদি থাকে, বিশেষ্য এবং বিশেষণ থাকে, তাহলে সেটা কর্মধারয় সমাস হয়। তাহলে প্রথম প্রশ্নের ব্যাখ্যা আমি দিলাম। আচ্ছা, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, তাহলে উপমান কর্মধারয় সমাস আমরা জানি যে সত্য কথা হবে। মুখ এবং চন্দ্র, মুখ চন্দ্র একই জিনিস না, ভুল কথা, ঠিক না? আমরা জানি যে এটা নয়। তুষার শুভ্র, তুষার কি? তুষার মানে বরফ, বরফ কি হয়? সাদা হয়। তার মানে এটা রাইট হবে, এটা রাইট হবে। আচ্ছা, মন মাঝি, এইগুলো এখনও পড়ায়নি তো, এই জন্য ওইগুলো কিছুক্ষণ পর বুঝতে পারেন। মন মাঝি কেন উপমান নয়? এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, এটা কিছুক্ষণ পরে বুঝবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখেন উপমান কর্মধারয় সমাস নিয়ে কতগুলো আপনার দেখেন, কর্মধারয় সমাসের যে আলোচনা, উপমান এবং উপমান, শুধু উপমান নিয়ে কতগুলো এমসিকিউ দেওয়া আছে দেখেন। উপমান দিয়ে প্রশ্ন আছে 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73। তার মানে 1, 2, 3 এগুলো সব হচ্ছে উপমান। অর্থাৎ উপমানেরগুলো একসাথে দিছি। অর্থাৎ এই যে চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, বিসিএসের পরীক্ষা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিছি। এই যে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কি? সস ব্যস্ত। কেন? কারণ আমরা জানি সত্য কথা হয়। সস মানে হচ্ছে কি? সস মানে হচ্ছে ওই যে সস মানে হরিণ। সস মানে কি? হরিণ।
হরিণ সবসময় কী থাকে? ব্যস্ত থাকে, সত্য কথা। ইজি কাজে বিজি থাকে হরিণ। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে সাজানোর চেষ্টা করছি। তাহলে উপমান গেল, এবার উপমিত দেখি। আর আমরা কিন্তু এর আগে মধ্যপদলোপী কর্মধারয় সমাস নিয়ে কিন্তু আলোচনা করছি, ও আরও আছে দেখেন। এই যে অরুণ ডাঙ্গা, বজ্রকণ্ঠ, বক ধার্মিক। আচ্ছা আচ্ছা, বক ধার্মিকটা একটু বুঝাই, হ্যাঁ, এটা অনেকে বুঝবে না। বক ধার্মিকটা কেমন করে সত্য কথা হয়? বক ধার্মিক। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলতে পারবেন বক ধার্মিক কেন উপমান কর্মধারয় সমাস? এগুলো কিন্তু অনেক প্রশ্ন দিচ্ছি সব। এইখানে আপনার এই ক্লাসের মাধ্যমে সমস্ত প্রশ্নের যদি আপনি ব্যাখ্যা পান, আমার মনে হয় না এর বাইরে কোনো প্রশ্ন আসবে। সবগুলো বলতে পারতেছে না এই জন্য। আচ্ছা, সমস্যা নেই, আমরা এক এক করে সব শিখতেছি। বক ধার্মিক এই কারণে, এই বক ধার্মিক হচ্ছে ভণ্ড অর্থে ব্যবহার হয়। কী অর্থে ব্যবহার হয়? ভণ্ড অর্থে ব্যবহার হয়। ভণ্ড, ভণ্ড অর্থে ব্যবহার হয়। অর্থাৎ যেমন গজমূর্খ, বিষয়গুলো দেখেন। বক ধার্মিক, গজমূর্খ, বিড়াল তপস্বী, এই বিষয়গুলো বাগধারা অর্থে ব্যবহার হয়। এই কারণে এই বিষয়গুলো একটু অন্যভাবে থিম করতে হবে। এগুলোর ভিতরে কিছু রহস্য রয়েছে, সেই রহস্যগুলো জানতে হবে। যেমন গজমূর্খ এবং বকধার্মিক, এগুলো একটু বলি। যেমন হাতিকে কেন মূর্খ বলা হয়? কারণটা দেখেন। হাতি কিন্তু একটা বিশাল বড় প্রাণী, কিন্তু সৃষ্টিকর্তা তার দুই পাশে দুইটা এমন কান লাগিয়ে দিয়েছে এবং চোখগুলো তার এত ছোটো, সে কানের জন্য তার পুরো বডিটাকে সে দেখতে পারে না। তার মানে আল্লাহ তাআলার তরফ থেকে তার দুটো বড় কান লাগানো হয়েছে আর চোখগুলোকে তাকে ছোট করে দেওয়া হয়েছে। এই কারণে, কারণ চোখ ছোট, কারণ সে বাইরের জিনিসকে সে বড় দেখবে, অর্থাৎ সে যা দেখবে বড় করে তাকাবে। আর ছোট করে দিছি সে যেন নিজেকে দেখতে না পারে, আবার সাথে কানগুলো বড় করে দিছি যেন সে কোনোভাবে নিজেকে দেখতে না পারে। যদি দেখে তাহলে সে মনে করবে যে আমি তো এত বড় প্রাণী, তাহলে মানুষ তো একটা ছোট প্রাণী, তাহলে মানুষের কথা মতো আমি চলবো কেন? এই কারণে হাতিকে মূর্খ বলা হয়। তার মানে এটা একটা বাস্তবধর্মী বক্তব্য। বক ধার্মিক, অর্থাৎ বক ধার্মিক বলা হয় ভণ্ডকে। অর্থাৎ এই যে তপস্যা করে, বক ধার্মিক মানে তপস্যা, কিন্তু আসলে সে ধার্মিক না, সে ভণ্ড অর্থে ব্যবহার হয়েছে। উপমিত কর্মধারয় সমাস দেখেন, দেখেন উপমিত, এই উপমিত দেখেন, উপমিত, এই উপমিত, মিতে হচ্ছে, এই মিতে মানে রাখবেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী। দেখেন ওইখানে উপমান ছিল, মান সম্মান যার থাকে সে সত্যবাদী, জাস্ট এটাই, মুখস্থ করার কোনো প্রয়োজনে নেই। যার মান সম্মান থাকে সে কি? সত্যবাদী। আর উপমিত, মিত মানে কি? মিতে মিথ্যাবাদী মনে রাখবো, মিথ্যাবাদী। তারপরে উপমিত হচ্ছে মিথ্যাবাদী, আর উপমান হচ্ছে সত্যবাদী। উপমান হচ্ছে কি? উপমান হচ্ছে উপযোগ মান, উপমান হচ্ছে সত্যবাদী, মান সম্মান যার থাকে সে সত্যবাদী। উপমিত, মিতে মিথ্যাবাদী, যে মিথ্যাবাদী সে হচ্ছে উপমিত। এই যে এখানে তো আছে। যারা বই দেখে বইয়ের পৃষ্ঠা দেখতেছেন, এই পৃষ্ঠাটা কালকে দেখবেন। আজকে আমরা বই হাতে পাইছি, হ্যাঁ। মিথ্যাবাদী, তাহলে এই যে মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী কে? উপমিত। এখন দেখেন মিথ্যা কথা হবে, মিথ্যাবাদীর কথা এবং কাজের মিল নেই। এই যে লিখে দিয়েছি, কথা এবং কাজের মিল নেই, এই জন্য পূর্বপদ এবং পরপদের অর্থের মিল থাকে না, পূর্বপদ এবং পরপদের মিল থাকে না। দেখেন বাহুল্যতা, এই বাহুল্যতা দেখেন, বাহুল্যতা, বাহুল্যতা, এই যে বাহুল্যতা, এটা মিথ্যা কথা। বাহু মানে তো বাহু, লতা মানে গাছের লতা পাতা, ঠিক না? তাহলে এই যে বাহুর সাথে লতার কোনো মিল আছে? যেমন এখানে আমাদের সুন্দর মিল ছিল। কি মিল ছিল? আমাদের ছিল তুষার শুভ্র, তুষার শুভ্র। তুষার মানে কি? তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা, ঠিক না? এখানে কিন্তু মিল নেই। নয়ন পদ্ম, এখন নয়ন পদ্মর সাথে মিল আছে? নয়ন পদ্ম মিল নেই। নয়ন পদ্মের সাথে, নয়নের সাথে পদ্মের মিল নেই, কারণ নয়ন তো চোখ, পদ্ম মানে হচ্ছে পদ্ম, পদ্ম ফুল। অধর পল্লব, তাহলে দেখেন অধর শব্দের অর্থ ঠোঁট, পল্লব শব্দের অর্থ পাতা, কোনো মিল নেই। নয়ন কমল, নয়ন শব্দের অর্থ চোখ, কমল শব্দের অর্থ পদ্ম, কোনো মিল নেই। তার সর্বোচ্চ দোয়ার, আমরাও চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ দোয়ার। আচ্ছা, তাহলে এইভাবে তারপরে প্র্যাকটিস করবেন। তারপর উপমিত নিয়ে, তারপর অনেকগুলো কথা আছে উপমিত নিয়ে, হ্যাঁ, উপমিত নিয়ে, তাহলে এগুলো উপমিত কর্মধারয় সমাস। এই দেখেন উপমিত, এই যে বলছে যে এইটা দেখেন, যে চাকরি পরীক্ষা আসছে, চন্দ্রমুখ, চাঁদ মুখ, মুখচন্দ্র, এই সবগুলোই হচ্ছে আমাদের
উপমিত কর্মধারয় সমাস। তারপর 192 উপমিত কর্মধারয় সমাস। নরসিংহ, কাজল কালো। এই যে কাজল কালো, এটা কিন্তু সত্য কথা। কাজল তো কাজলই হয়, কিন্তু নর এবং সিংহ মিল নেই। নর মানে হচ্ছে মানুষ, আর সিংহ মানে হচ্ছে পশু। মিল আছে? নেই। 100% এটা হবে। হুম। উপমান কি সমাস? উপমান কি? উপমান সমান সমান কি? আর উপমিত সমান সমান কি? একটু লেখেন। কোনটা সত্যবাদী কোনটা মিথ্যাবাদী একটু লেখেন। 1 নম্বর উপমান সমান সমান লিখবেন, 2 নম্বর উপমিত সমান সমান লিখবেন। লিখে আমরা অন্যটাতে চলে দিই। আচ্ছা, তাহলে একটা পরীক্ষা দেন তো, 1 নম্বর এক্সাম দেন। এক্সাম চরণ কমল। চরণ চরণ কমল, একটু লেখেন তো। চরণ কমল কোন সমাস? এক্সাম চরণ কমল কোন সমাস? চরণ কমল কোন সমাস? তাহলে আমরা চরণ কমল এটা কিন্তু উপমিত হবে। হ্যাঁ, কি হবে? উপমিত হবে। কারণ চরণ মানে পা, পায়ের সাথে কমলের কোনো মিল আছে? কমল মানে পদ্মফুল। কমল মানে কমল, পদ্মফুলের আরেক নাম চরণ কমল। তাহলে কমল মানে কিন্তু পদ্মফুল। চরণ আর পায়ের মধ্যে কোনো মিল মিল নেই। বাহুল্যতা যেমন মিল নেই, বাহুল্যতা এরকম, বাহুল্যতা যেমন মিল নেই সেরকম। ফুলকপি, ফুলকপির মিল আছে? ফুলকপি নাই, ফুলকপির কোনো মিল নেই। আচ্ছা, ফুলকপির মিল নেই। যেমন হাড়িমুখ, হাড়িমুখটা একটু বলেন তো। হাড়িমুখ, হাড়ি মুখ, একটু বলেন হাড়িমুখ। এই যে দেখেন, রূপকটা আমি বলে দিই। রূপক, রূপক কর্মধারয় সমাজ যেটা, এই যে রূপক কথা মনে রাখলেই হবে। তাহলে উপমান, উপমান হচ্ছে কি? সত্যবাদী। আচ্ছা, আর উপমিত হচ্ছে কি? উপমিত হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী। ওকে, তাহলে সত্যবাদী গেল, মিথ্যাবাদী গেল। আর রূপক কি? রূপক হচ্ছে কল্পনা। কল্পনা, রূপক হচ্ছে কল্পনা। কল্পনা। এই জন্য এই উপমানকে আমরা বলি ন্যায়ক সমাস। কী সমাস? ন্যায়ক সমাস। কেন ন্যায়ক সমাস? কারণ হচ্ছে সত্যবাদীর লোক সবসময় নায়কই হয়, নায়কের চরিত্র সবসময় সত্যবাদী। মিথ্যাবাদী কারা হয়? মিথ্যাবাদী হয়, মিথ্যাবাদী হয় যারা গুন্ডা। সিনেমায় যারা গুন্ডা তারা হচ্ছে মিথ্যাবাদী লোক, আর যারা সত্যবাদী তারা হচ্ছে নায়ক সমাস। এই জন্য উপমান কর্মধারয় সমাসে নায়ক, নায়ক সমাস। এটা আমরা কিন্তু পড়াইছি ক্লাসে। হ্যাঁ, অন্য ভিডিওগুলোতে দেওয়া আছে, আমরা আমাদের পেজে দেখবেন যে এই নায়ক নায়িকাতে আমি পড়াইছি। আজকে অন্য দিয়ে পড়াইলাম। হুম। তাহলে দেখেন এখানে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস কি? তার মানে রূপক মানে রূপক, আমরা বলি না যে রূপক মানে হচ্ছে কল্পনা। রূপক মানে কি? কল্পনা। অর্থাৎ কল্পনার সমাস যেটা, সেটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। বলি না রূপকথার গল্প। কথার গল্প মানে কি? যেগুলো হচ্ছে কল্পনার গল্প। আর কল্পনা জিনিসটা অদৃশ্য না দৃশ্যমান? অদৃশ্যমান। তার মানে রূপক কর্মধারয় সমাস হতে গেলে একটা অদৃশ্য পদ থাকতে হবে, একটা অদৃশ্য পদ থাকতে হবে, মনে রাখবেন। তাহলে আমরা সহজভাবে শিখলাম, ঠিক আছে? তাহলে দেখেন, এই যে রূপক কর্মধারয় সমাস মানেই হচ্ছে কল্পনার সমাস। রূপক কর্মধারয় সমাস মানেই হচ্ছে কল্পনার সমাস। কল্পনা জিনিসটা কি? আমরা যেটা কল্পনা করি, স্বপ্নে দেখে যে অনেকে আমরা দেখি না, অনেকের নায়ক থাকে, স্বপ্নের নায়িকা থাকে, স্বপ্নে আমরা দেখি। তাহলে কল্পনা জিনিসটা হচ্ছে অদৃশ্য। আর অদৃশ্য এর বিপরীত হচ্ছে কি? দৃশ্য। অর্থাৎ একটা অদৃশ্য থাকবে, একটা দৃশ্যমান থাকবে। তাহলে খুবই সহজ, মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি মনে রাখবেন রূপক। রূপক মানে হচ্ছে কল্পনা। কল্পনাটা দৃশ্যমান না অদৃশ্যমান? অদৃশ্যমান। আর অদৃশ্যের বিপরীত কি? দৃশ্য। অর্থাৎ অদৃশ্য এবং দৃশ্য হলেই সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। হৃদয় মন্দির, হৃদয় হচ্ছে অদৃশ্য, মন্দির হচ্ছে দৃশ্য। মন হচ্ছে অদৃশ্য, মাঝি হচ্ছে দৃশ্য। আশা হচ্ছে অদৃশ্য, লতা হচ্ছে দৃশ্য। কাল হচ্ছে অদৃশ্য, সমুদ্র হচ্ছে দৃশ্য। ক্রোধ হচ্ছে অদৃশ্য, অনল মানে আগুন, আগুন হচ্ছে দৃশ্য। প্রেম হচ্ছে অদৃশ্য, ডোর মানে হচ্ছে দড়ি, দড়ি হচ্ছে দৃশ্যমান। বিষাদ হচ্ছে অদৃশ্য, সিন্ধু মানে সাগর, সাগর হচ্ছে দৃশ্যমান। ভব মানে পৃথিবী, সাগর মানে তো দেখা যায়, অদৃশ্য দৃশ্য। মন অদৃশ্য, পাখি দৃশ্যমান। শোক অদৃশ্য, সিন্ধু দৃশ্যমান। সুখ অদৃশ্য, সাগর দৃশ্যমান। এইভাবে অসংখ্য ব্যাখ্যা দেওয়া আছে, দেখেন। তবে তবে কিছু ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমগুলো দেওয়া আছে। অর্থাৎ এই নিয়ম খাটবে না। যেমন আঁখি পাখি, আঁখি মানে চোখ,
পাখিও মানে কি দেখা যায়, আঁখিও দেখা যায়, পাখিও দেখা যায়, অর্থাৎ দুইটাই দৃশ্যমান। এটাও কিন্তু কি হবে, রূপক কর্ম দ্বারা সমাস হবে। দেহ পিঞ্জর, পিঞ্জর মানে খাঁচা, দেহ দেখা যায়, পিঞ্জরও দেখা যায়, অর্থাৎ দুইটাই দৃশ্যমান। দেহ ঘড়ি, দেহ দেখা যায়, ঘড়িও দেখা যায়, আকাশও দেখা যায়, গঙ্গা দেখা যায়। এগুলো ব্যতিক্রম। এই চারটা উদাহরণ মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না রাখেন তাহলে পেট ব্যাসে এগুলো ব্যাখ্যা দেওয়া হবে কেন এগুলো দুইটা দৃশ্যমান হওয়ার পরও এগুলো রূপক কর্মধারয় সমাস। আবার দুইটা পদই অদৃশ্যমান, সেটাও আবার হবে। যেমন চরিত্র রূপ অমৃত, চরিত্রও দেখা যায় না, অদৃশ্য অমৃতও দেখা যায় না, তারপরে এটা রূপক কর্মধারয় সমাস হবে। মোহ দেখা যায় না, নিদ্রাও দেখা যায় না, বিদ্যাও দেখা যায় না, রত্নও দেখা যায় না, যৌবনও দেখা যায় না, কুসুমও দেখা যায় না, যৌবনও দেখা যায় না, সূর্যও দেখা যায় না, ভক্তিও দেখা যায় না, সুধা পাওয়া যায় না। এগুলো আবার, তাহলে আমরা টোটাল কি বিষয় দাঁড়াইলো বলেন তো? বিষয়টা হইল উপমানে উপমিত, রূপক আর মধ্যপদলোপী। তাহলে সস কথা যদি আমরা বলি, সস কথায়, তাহলে মধ্যপদলোপী যেটা, মধ্যপদলোপী, এটাকে বলছি ঘটক সমাস। এটাকে বলছি ঘটক সমাস। ক্লাস করে নেবেন, এর আগে যারা ক্লাস করেননি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঘটক সমাস কেন হইলো সেটার ব্যাখ্যা পাবেন এখানে। রূপক কর্মধারয় সমাস কল্পনার সমাস। কেন কল্পনা? ওই যে রূপকথার গল্প, এক কী ছিল, রাজা এক রানী, ছোটোবেলায় কি দাদির কাছে নানির কাছে কত গল্প শুনছি না, রূপকথার গল্প, ডালিম কুমারের গল্প, রাজা রানীর গল্প। তারপরে উপমিত, মি থাকলে মিথ্যাবাদী। ওকে। উপমানে হচ্ছে মান সম্মান যার থাকে সে হচ্ছে সত্যবাদী। সে কি? সত্যবাদী। এই হচ্ছে আমাদের সত্য কথা, এই হচ্ছে আমাদের মূল কথা। আর তারপর আমরা এটা বলছি যে সত্যবাদী কথা কাজে মিল থাকে, উপমান পূর্বপদ পরপদে মিল থাকে, মিথ্যাবাদী কথার সাথে কাজে মিল থাকে না, উপমিতর পূর্বপদ পরপদে মিল থাকে না, কল্পনা করে আসে, এই জন্য কল্পনা হচ্ছে অদৃশ্য, অর্থাৎ একটা অদৃশ্য থাকবে, একটা দৃশ্যমান, এটা দিয়ে বেশি হবে। কিন্তু এর বাইরেও আছে, সেগুলো আমরা বলিনি আজকে। মধ্যপল্লবী অর্থাৎ মধ্যপদটা লুকানো থাকবে, খুঁজে বের করতে হবে, সেটা মধ্যপল্লবী কর্মধারয় সমাস। যারা করেননি তারা করে নেবেন, বা যারা করছেন তারা আবার দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাসের চারটা ভাগ। মৌলিক কথাগুলো বললাম, এবং এই কথাগুলো দিয়ে 70% কভার হওয়ার কথা, 30% থাকলো যে হয়তো কিছু কথা জানলে আপনার জন্য আরও ভালো হবে। উপমামূলক কর্মধারয় সমাসটা জিনিসটা কি? দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করাই হচ্ছে উপমার লক্ষ্য। তাহলে উপমা জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, উপমা জিনিসটাকে বুঝতে হবে। তাহলে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করাই হচ্ছে উপমার লক্ষ্য। যেমন তোমার জামাটি দুধের মতো সাদা। আচ্ছা, এখানে জামার সঙ্গে দুধের তুলনা করা হয়েছে, তাহলে জামার সাথে কার তুলনা করা হয়েছে? দুধের সঙ্গে তুলনা হয়েছে, দুইটা জিনিসের আমাদের তুলনা করা হবে। তাহলে উপমার চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেটা উপমেয় অর্থাৎ মূল বস্তু যেটা, সেটা হচ্ছে যেটা মূল বস্তু যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তার মানে মূল কথা কি দাঁড়াইলো? মূল বস্তু যার সাথে আমরা তুলনা করব সেই জিনিসটা হচ্ছে কি? উপমেয়। উপমান কি? উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। তাহলে উপমেয় হচ্ছে মূল জিনিস, উপমেয় কি? উপমেয় হচ্ছে মূল জিনিস যার সাথে তুলনা করা হয়। ঠিক আছে, ধরেন মিরাজ সাহেবের সাথে আমি তুলনা করছি, কার তুলনা করছি? ধরেন মিরাজ সাহেবের সাথে তুলনা করছি। আচ্ছা, ধরেন মিরাজ সাহেবের সাথে তুলনা করছি কার? মিরাজ সাহেব কিন্তু আমাদের মেন। উনি বলছে যে উনি প্রেসিডেন্টের সাথে তুলনা করবেন, প্রেসিডেন্টের সাথে উনি তুলনা করছে, অর্থাৎ রাষ্ট্রপতি। এই তো রাষ্ট্রপতি। তাহলে এই মিরাজ সাহেবের সাথে তুলনা, মিরাজ সাহেব হচ্ছে উপমেয়, আর রাষ্ট্রপতি যার সাথে তুলনা করছি সেইটা হচ্ছে আমাদের উপমান, সেটা হচ্ছে উপমান। আর তুলনাবাচক শব্দ আছে। তুলনাবাচক শব্দ কি সেই জিনিসটা বুঝি। অর্থাৎ উপমা এবং তুলনাকে স্পষ্ট করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে তুলনাবাচক শব্দ। যেমন এগুলো হতে পারে মতো, হতে পারে মতন, হতে পারে ন্যায়, হতে পারে সদৃশ্য। আর সাধারণ ধর্ম থাকতে পারে, সাধারণ ধর্ম। আচ্ছা, এখন এই চারটা জিনিস, তাহলে চারটা জিনিস আবার বুঝিয়ে দিই, তাহলে এবার পানির মতো সহজ হয়ে যাবে। খুব সহজ হয়ে যাবে, এবং আমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, এখন সব মিশিয়ে দিই এগুলো, এখন পুরো বইটাতে ফোকাস করি।
তাহলে উপমামূলক কর্মধারায় জিনিসটা কি? দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা হবে। যেমন তোমার জামাটি দুধের মতো সাদা, তাহলে এর চারটা বৈশিষ্ট্য আমরা দেখি। তাহলে আমরা এখানে মূল জিনিসটা কি? জামাটা হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা করছি? দুধের সাথে তুলনা করছি। তাহলে দুধটা হচ্ছে আমাদের উপমান। তাহলে উপমেয়টা বুঝলাম, উপমানটা বুঝলাম। তুলনামূলক বস্তু কার সাথে তুলনা করছি? এই যে দেখেন, জামাটি দুধের মতো সাদা। এই মতোটা হচ্ছে এটা কি? মতোটা কি বলেন? এই মতোটা হচ্ছে আমাদের এই যে তুলনাবাচক শব্দ, অর্থাৎ মাঝখানে যে যে বিষয়গুলো থাকবে এগুলো কি বলতেছি? তুলনাবাচক শব্দ। আর ধর্ম একটা থাকবে। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে এই জামার সাথে দুধের যে একটা কি আছে, ধর্ম আছে, সেই ধর্মটা হচ্ছে কি? সাদা। এই সাদাটাকে বলতেছি। তাহলে যে মূল জিনিসটা হচ্ছে উপমেয়, যার সাথে তুলনা করব সেটা হচ্ছে উপমান, মতটা হচ্ছে তুলনাবাচক শব্দ। আর এই যে যে ধর্মটা, অর্থাৎ এই দুইটার মধ্যে একটা ধর্ম থাকবে। যে এই মানে আমরা বলতেছি জামাটা এমন সাদা কি দুধের মতো সাদা, ওই সাদাটা হচ্ছে তার ধর্ম। অর্থাৎ জামা এবং দুধের মধ্যে একটা ধর্ম হচ্ছে জামাটাও সাদা এবং দুধটাও সাদা, এরকম আর কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 মাস ব্যাপী ফ্রি সেমিনার চলছে। এই 1 মাস ফ্রি সেমিনার উপলক্ষে 1199 টাকায় 3টি সাবজেক্টে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। এই সুযোগটি মিস করলে পরবর্তীতে এমন সুযোগ আর কখনো ফিরে পাবে না। রেগুলার কোর্স ফি: ইংরেজি কোর্স ফি 1000 টাকা, বাংলা কোর্স ফি 1000 টাকা, সাধারণ জ্ঞানের কোর্স ফি 1000 টাকা, মোট 3000 টাকা। এই 3000 টাকার কোর্স ফি কিন্তু এখন মাত্র 1199 টাকায়। তবে মনে রাখতে হবে এই সুযোগটি 22শে সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বাস রাখুন, মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান খুব সহজে মনে রাখা যায়। 1 মাস ব্যাপী ফ্রি সেমিনার চলছে। এই ক্লাসগুলো হচ্ছে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞানের উপর। শনি, সোম, বুধ এই 3 দিন আমরা সাধারণ জ্ঞানের উপর ক্লাস নিচ্ছি রাত 9টায়। শনি, সোম, বুধ ও শুক্র এই 4 দিন আমরা ক্লাস নিচ্ছি ইংরেজির উপর রাত 10:30টায়। রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন ক্লাস নিচ্ছি বাংলা ব্যাকরণের উপর রাত 9টায়। আশা করি এই ক্লাসগুলো করুন, তাহলে বুঝতে পারবেন যে ইংরেজি, বাংলা জিকে মুখস্থের বিষয় নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায়। ক্লাসগুলো চলছে ফেসবুক পেজ তাপস একাডেমিতে লাইভের মাধ্যমে, অর্থাৎ এই পেজের আমরা লাইভের মাধ্যমে এই ক্লাসগুলো নিচ্ছি। আশা রাখি এই ক্লাসগুলো করুন, অনেক উপকৃত হবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।